হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন স্টার্ট ইউটিউব চ্যানেল। আজকে সিডিপি থেকে হাইলি ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এই ভিডিওটি তৈরি করছি। আজকে এই ক্লাসে ওয়ার্ল্ড টিচিং মেথড অর্থাৎ শিক্ষণ পদ্ধতি, মানে আমরা দেখেছি যে যদি শিক্ষার ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায় তবে আমরা দেখে থাকব যে শিক্ষার উদ্দেশ্যের সাথে সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথে ধীরে ধীরে একজন শিক্ষকের শিক্ষাদান পদ্ধতির মধ্যে ব্যাপকভাবে আমরা তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখেছি এর কিছু পরিবর্তন লক্ষ্য করেছি। ওকে, একটা টিচার তার শিক্ষণ পদ্ধতিটা কিভাবে একটা বাচ্চাকে শিক্ষা দেবে তার মেথডটা, তার পদ্ধতিটাও কিন্তু অনেক পরিবর্তন এসেছে, ধীরে ধীরে অনেক পরিবর্তন হয়েছে। আগে শিশুকে গুরুত্ব দেওয়া হতো না, এখন শিশুকেই কেন্দ্র করে শিশুর সক্রিয়তাকে গুরুত্ব দিয়ে বিষয়বস্তুর চেয়ে তার মানসিক বৈশিষ্ট্য কী করে আগে ডেভেলপ করা যায় তার উপরে গুরুত্ব দিয়ে একজন শিক্ষকের টিচিং মেথডটার পরিবর্তন হয়েছে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে যে সমস্ত জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে টিচিং মেথড, ওয়ার্ল্ড টিচিং মেথডগুলো নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সামনে এসেছি। এই টপিকটি আপনাদের ডব্লিউবি প্রাইমারি টেট থেকে শুরু করে আসাম টেট, ত্রিপুরা টেট এবং বিভিন্ন স্টেটের যে সিলেবাস তার সাথে কিন্তু এই ওয়ার্ল্ড টিচিং মেথডটা আপনার যুক্ত রয়েছে, মিল রয়েছে, ঠিক আছে। তাছাড়া এটা সিটেটের এক্সামেও কিন্তু এই টপিক থেকে কোশ্চিন হয়। তো বেসিক্যালি ডব্লিউবি প্রাইমারি টেটের সিলেবাসে আপনাদের 18 নম্বর টপিকে রয়েছে মেথডস অফ টিচিং বেসড অন লেকচার, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, ডিসকভারি, হিউরিস্টিক মেথড, ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, প্রজেক্ট মেথড এবং প্রবলেম সলভিং মেথড। এই কতকগুলো মেথডগুলো নিয়ে তাছাড়া আরও বেশ কিছু টিচিং মেথড রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বেসিক্যালি বেশ কয়েকটি টিচিং মেথড নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। তার সাথে সাথে এইগুলোর কনসেপ্ট প্রথমে আমি আপনাদের সামনে তুলে ধরব। এইগুলো ক্লিয়ার হয়ে গেলে তারপরে আমরা বেশ কয়েকটা এমসিকিউ আলোচনা করব। ওকে, তো এই সমস্ত এমসিকিউগুলোর পিডিএফ আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করি। ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা যুক্ত হলে এই সমস্ত পিডিএফগুলো, এমসিকিউ এর পিডিএফগুলো ফ্রিতে সেখানে প্রোভাইড করা হয়। তো বেসিক্যালি আমরা এই চ্যানেলে সিলেবাসের টপিক ধরে ধরে ভিডিও দিচ্ছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেথডস অফ টিচিং বেসড অন, অর্থাৎ যে শিক্ষণ পদ্ধতি রয়েছে, একজন শিক্ষক কী ধরনের শিক্ষাদান করে থাকেন আধুনিককালে। ওকে, তো সেইগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। যেমন লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, ডিসকাশন মেথড, ডিসকভারি মেথড, হিউরিস্টিক মেথড, ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড। তাছাড়া রয়েছে প্রজেক্ট মেথড অ্যান্ড প্রবলেম সলভিং মেথড। তো এইগুলোকে বাংলায় এত সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করেছি, এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। যদি আপনারা পুরো ভিডিওটা একবার দেখে নেন তাহলে আশা করি এই টপিকটার জন্য আপনাকে অন্য কোনো বই বা অন্য কোনো ইউটিউব ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র পুরো ভিডিওটা একবার মন দিয়ে দেখুন এবং খাতায় নোট করুন। খাতায় নোট করে নিতে পারলে আপনারা পরবর্তীতে অন্য কোনো বই পড়ার প্রয়োজন পড়বে না। এইগুলো পড়লে যথেষ্ট। এইগুলো থেকে আপনাদের এক্সামে প্রশ্ন করা হবে এবং এই কনসেপ্টগুলো যদি আপনি তৈরি করে নিতে পারেন, ক্লিয়ার করতে পারেন, তাহলেই আপনি পরীক্ষায় যে সমস্তই কোশ্চিন আসুক না কেন এই টপিকটা থেকে আপনি অনায়াসেই উত্তর ঠিক করে আসতে পারবেন। ওকে, তো চলুন ডিসকাস করা যাক। ওকে, প্রথমেই আমরা জানবো মেথড অফ টিচিং। মেথড অফ টিচিং মানে কি? অ্যাকচুয়ালি দেখুন, শিক্ষার আসল উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে এবং বিষয়বস্তুকে সহজ সরল করে তুলতে শিক্ষার্থীদের সামনে ও তাদের চাহিদা অনুযায়ী শিক্ষা দিতে শিক্ষক মহাশয়কে কতকগুলো কৌশল অবলম্বন করতে হয়।
কতগুলো কৌশল অবলম্বন করতে হয়, কতগুলো টেকনিক অবলম্বন করতে হয়, একেই শিক্ষণ পদ্ধতি বলা হয়। অর্থাৎ এই যে দেখুন, শিক্ষার আসল উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে এবং বিষয়বস্তুকে সহজ সরল করে গড়ে তুলতে একজন শিক্ষার্থীর সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী একজন শিক্ষকের, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, একজন শিক্ষার্থীর, একজন চাইল্ডের, একজন স্টুডেন্টের, একজন লার্নারের তার কতটুকু অ্যাবিলিটি রয়েছে, তার কতটুকু সে ক্যাপাবিলিটি রয়েছে এবং তার নিডস অনুযায়ী শিক্ষা দেওয়ার জন্য একজন টিচারকে বেশ কতগুলো টেকনিক ফলো করতে হয়, কতগুলো লেসন প্ল্যান তৈরি করে নিয়ে আসতে হয়, সেই প্ল্যান অনুযায়ী একজন শিক্ষক মহাশয়কে শিক্ষাদান করতে হয়। ওকে, তো এই জিনিসটাকেই বলা হয় শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি বা মেথড অফ টিচিং। বোঝা গেল কি না? দেখুন, বলতে চাইলাম যে টিচিং মেথড হচ্ছে শিক্ষক কর্তৃক একটা সিস্টেমেটিক প্রেজেন্টেশন। কি বললাম? সিস্টেমেটিক প্রেজেন্টেশন। ওকে, তো একজন শিক্ষক কর্তৃক সিস্টেমেটিক প্রেজেন্টেশন, যেখানে সিলেক্টেড অ্যাপ্রোচ ব্যবহার করা হয়। সিলেক্টেড অ্যাপ্রোচ অর্থাৎ বাড়ি থেকেই আপনি কতগুলো দৃষ্টিভঙ্গি তৈরি করে নিয়ে যান, লেসন প্ল্যান তৈরি করে নিয়ে যান, যে এই প্ল্যান অনুযায়ী যদি এই টপিকটা বাচ্চাদেরকে পড়ানো যায় তাহলে খুব সুন্দরভাবে তারা বুঝতে পারবে। এই জিনিসটা আপনি বাড়ি থেকেই প্ল্যান করে নিয়ে গেলেন, সিলেক্টেড অ্যাপ্রোচ রয়েছে, ওভারঅল প্ল্যানটাকে যাতে সাকসেস করা যায় তার চেষ্টা করা হয়। তো আমরা দেখেছি যে শিক্ষার ইতিহাসটা যদি আমরা বিশ্লেষণ করে দেখি, পর্যালোচনা করে দেখেছি যে ধীরে ধীরে সময়ের সাথে সাথে শিক্ষার উদ্দেশ্য যেমন পরিবর্তন হয়েছে, যে শিশুর সক্রিয়তাকে প্রথমে গুরুত্ব দেওয়া হতো না, শিশুর সক্রিয়তাকে, শিশুর এই নিষ্ক্রিয়তার পরিবর্তে শিশুর সক্রিয়তাকে গুরুত্ব দিয়ে বিষয়বস্তুর চেয়ে মানসিক বৈশিষ্ট্যটার উপরে বেশি গুরুত্ব দিয়ে একজন শিক্ষকের যে শিক্ষাদান পদ্ধতি তার মধ্যে আমরা ব্যাপক তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করেছি, তাই না? তো আমরা প্রাচীনকালের শিক্ষা পদ্ধতি, যেমন চীন দেশের শিক্ষা পদ্ধতি, মিশরীয় শিক্ষাদান পদ্ধতি, গ্রিসের শিক্ষা পদ্ধতি, যেমন আমরা প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, এদের মতে কিন্তু শিক্ষাদান পদ্ধতিটা এক এক রকমের ছিল। তারপরে মধ্যযুগীয় শিক্ষা পদ্ধতি আমরা যেমন দেখেছি। তাছাড়া আমরা আধুনিক কালে যেমন রুশো থেকে শুরু করে পেস্তালোসির কথা বলেন, ফ্রয়েবেলের কথা বলেন, হার্ভার্ট স্পেন্সারের কথা বলেন, মন্তেশ্বরী রয়েছে, জন ডিউই রয়েছে। তো এই যে এদের মাদাম মারিয়া মন্তেশ্বরী, এদের প্রত্যেকের শিক্ষাদান পদ্ধতি এক এক রকমের ছিল, তাই না? তো আমরা ধীরে ধীরে এই সমস্ত রকম শিক্ষণ পদ্ধতিগুলো পরিবর্তন হতে 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 আজকে আমরা বেশ কয়েকটা মডার্ন টিচিং মেথড লক্ষ্য করছি। আধুনিককালে বহু শিক্ষণ পদ্ধতি আমাদের সামনে আবিষ্কৃত হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকটা আমরা আলোচনা করব। আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়াও আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট মেথড নিয়ে আমাদেরকে জানতে হবে, যেগুলো থেকেও কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্নগুলো দিয়ে দেই। যেমন দেখুন, প্রথমে আমরা জানবো লেকচার মেথড, এইটাও কিন্তু আপনাদের সিলেবাসে রয়েছে। তাছাড়া ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, ডেমনস্ট্রেশন মেথড, ডিসকাশন মেথড, ডিসকভারি মেথড, এই মেথডগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তাছাড়া রয়েছে হিউরিস্টিক মেথড, প্রজেক্ট মেথড, প্রবলেম সলভিং মেথড। তাছাড়া আমরা দেখেছি প্লে ওয়ে মেথড, স্টোরি টেলিং মেথড, টেক্সট বুক মেথড, কোশ্চিন অ্যান্সার মেথড। তাছাড়া উইনেটকা মেথড, ডাল্টন প্ল্যান বা ডাল্টন মেথড, তারপরে বেসিক মেথড, ব্রেন স্টর্মিং মেথড, অ্যানালিসিস মেথড, তারপরে সিনথেসিস মেথড, টিউটোরিয়াল মেথড, ড্রিল মেথড, এবং তারপরেও রয়েছে প্রোগ্রামড ইনস্ট্রাকশন মেথড। ওকে, তো এই সমস্ত মেথডগুলো নিয়ে, এগুলো প্রত্যেকটাই একটা টিচিং মেথড, অর্থাৎ কোনো না কোনো সময়ে এই মেথডগুলো ব্যবহার করা হয়। একজন একটা শিশুকে তার সিলেবাসটাকে, তার কন্টেন্টটাকে ভালো করে উপস্থাপন করার জন্য একটা টিচারকে এই মেথডগুলো ফলো করতে হয়। তো এই মেথডগুলো কি, কে আবিষ্কার করেছেন, এই মেথডের বৈশিষ্ট্য কি, এর মেরিট কি, ডিমেরিট কি, এর সুবিধা কি, অসুবিধা কি, ভালো দিক খারাপ দিক কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো
এক্সাম রিলেটেড, যে জিনিসগুলো জানলে আমাদের পরীক্ষায় যথেষ্ট, যে জিনিসগুলো জানলে আমাদের পরীক্ষায় কাজে লাগবে, সেই রিলেটেড কথাবার্তাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ওকে, তো ভিডিওটা পুরোটা দেখুন, খাতায় নোট করে নিন এগুলো, ঠিক আছে কি না। দেখুন, প্রথমে আমরা জানবো লেকচার মেথড। এটা কি? আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দেখুন এখানে একটা টিচার এখানে কিছু শিক্ষাদান করছেন, কিছু বলছেন, কিছু পড়াচ্ছেন বা কিছু বোঝাচ্ছেন। তো এই এই শুধুমাত্র এই সামনে কতগুলো স্টুডেন্ট বা কতগুলো কম্পিটিটর মানে প্রতিযোগী সামনে বসে রয়েছেন, যেগুলোকে শুধু একটা টিচার সামনে থেকে শুধুমাত্র একজন সে লেকচার দিয়ে যাচ্ছেন, আর এরা কি করছে, সামনে থেকে বসে বসে সেগুলো শুনছে। তো এই জন্য এই মেথডটার আরেকটা নাম আমরা বলতে পারি চক অ্যান্ড টক মেথড। অর্থাৎ শুধুমাত্র একটা টিচার এখানে চক এবং কথা বলতে থাকেন, চক, তাই এই জন্য এই বলা হয়, এই মেথডটাকে আরেকটা নাম বলা হচ্ছে চক অ্যান্ড টক মেথড। কি বললাম? চক অ্যান্ড টক মেথড, ঠিক কি না। তো এই একটা ট্র্যাডিশনাল মেথড, এটা গতানুগতিক একটা পদ্ধতি। এখানে একজন শিক্ষক হাতে চক নিয়ে বিষয়বস্তুর একতরফা ভাষণ দিতে থাকেন, তাই এই মেথডটাকে বলা হয় চক অ্যান্ড টক মেথড এবং বলা হয় টিচার সেন্টার্ড মেথড। অর্থাৎ এই ধরনের মেথডটাকে শুধুমাত্র টিচার এখানে ভাষণ দেন, তাই না। তো এখানে যেহেতু টিচারই শুধুমাত্র একদিক থেকেই শুধু বলতে থাকেন, এখানে একজন শিক্ষার্থীকে কোনো গুরুত্ব দেওয়া হয় না, ততটা গুরুত্ব দেওয়া হয় না, অর্থাৎ শিক্ষার্থীর কোনো কথাবার্তা এখানে গুরুত্ব পায় না। এই একটা জিনিস ছিল। আর আপনাকে জানিয়ে রাখি যে এই মেথডটার প্রবর্তন করেন প্লেটো। কে ব্যবহার করেন? প্রবক্তা হলেন প্লেটো। এই লেকচার মেথড এর প্রবক্তা হলেন প্লেটো। তো এই একটা জিনিস ছিল। তো এখানে আমি প্রথমে বলবো যে এই লেকচার মেথডের মেরিট কি, সুবিধা কি রয়েছে। প্রথমে আপনাকে এখানে মাঝে মধ্যেই কিন্তু কোশ্চিন জিজ্ঞাসা করা হয়, যে মানে সামনে যারা বসে রয়েছেন, স্টুডেন্ট যারা রয়েছেন, তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য, তারা অ্যাটেনশন রয়েছেন কিনা, তারা মনোযোগী রয়েছে কিনা ক্লাসে, সেজন্য মাঝে মধ্যে কিন্তু টিচাররা কোশ্চিন করে থাকে। তো একটা শর্ট টাইমের মধ্যে অনেকগুলো স্টুডেন্টকে, অনেকগুলো ব্যক্তিকে একসাথে লেকচার মেথডের মাধ্যমে শিক্ষাদান করা যেতে পারে এই একটা শর্ট টাইমের মধ্যে। তো এই হচ্ছে একটা লেকচার মেথডের, এটা একটা গুরুত্ব বলতে পারি আমরা। এবং অল্প সময় ধরেও অথবা অল্প খরচেও, হ্যাঁ, এই ধরনের টিচিং মেথডটা ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে লেকচার মেথড। অ্যাকচুয়ালি এখান থেকে মনে রাখবেন যে লেকচার মেথড হচ্ছে চক অ্যান্ড টক মেথড। যদি পরীক্ষায় থাকে চক অ্যান্ড টক মেথড কোন মেথডকে বলা হয়, কোন পদ্ধতিকে, শিক্ষাদান পদ্ধতিকে বলা হয়, তো আপনি বলবেন লেকচার মেথড। তাছাড়া এই পদ্ধতিটি টিচার সেন্টার্ড মেথড বলা হয়, কারণ এখানে টিচাররাই মেজর রোলটা ব্যবহার করে, ঠিক কিনা। তো এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। এবং এই মেথডের আমরা কতগুলো অসুবিধা লক্ষ্য করেছি। যেমন এখানে একটানা লেকচারের ফলে শ্রোতাদের মধ্যে একটা টায়ার্ডনেস, একটা বোরিং ফিল করে, হ্যাঁ, টিচাররা, স্টুডেন্টরা। তাছাড়া এখানে আমরা যে লার্নিং বাই ডুইং, মানে হাতে কলমের মাধ্যমে শিক্ষা দেওয়া, এটাকে কিন্তু এখানে ফলো করা হচ্ছে না। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আধুনিককালে যে শিক্ষা পদ্ধতিগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা স্টুডেন্ট সেন্টার্ড, চাইল্ড সেন্টার্ড, কিন্তু আমরা এই পদ্ধতিটাতে দেখছি যে এখানে চাইল্ড সেন্টার্ড বলে কোনো কিছু নেই, এখানে টিচার সেন্টার্ড রয়েছে। তো টিচার সেন্টার্ড যেহেতু, এগুলো কিন্তু মডার্ন যে টিচিং মেথড, সেখানে কিন্তু এগুলো ব্যবহার করা হচ্ছে না। এখানে শিক্ষার্থীকে আমরা প্যাসিভ থাকতে দেখি, এখানে শুধুমাত্র শ্রোতা হিসাবে শিক্ষার্থীরা বসে থাকেন, লিসনার হিসাবে বসে থাকেন, ঠিক কিনা। তো এখানে মাইনর রোল টিচারদের, স্টুডেন্টদের দেখতে পাই।
এখানে শিক্ষার্থীদের ইন্ডিভিজুয়ালি শিক্ষার্থীদের যে মধ্যে যে ব্যক্তিগত বৈষম্য রয়েছে, একজন শিক্ষার্থী এবং আরেকজন শিক্ষার্থী তো একই রকম ক্যাপাবিলিটি নেই, অ্যাবিলিটি নেই, তো তাদেরকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র একজন শিক্ষক সরাসরি কথা বলতে থাকেন, ভাষণ দিতে থাকেন এই পদ্ধতিতে। তো এটা একটা জিনিস ছিল, এটা হচ্ছে একটা লেকচার মেথডের ডিমেরিট বলতে পারি, আমরা অসুবিধা বলতে পারি। ওকে, তো এই ছিল লেকচার মেথড, এগুলো একটু ভালো করে জানবেন তাহলেই হবে। এরপরে আমরা জানবো ইন্ডাকটিভ মেথড এবং পাশাপাশি ডিডাকটিভ মেথডের কথা। আমরা এই মেথডগুলো সম্পর্কে জানবো, এগুলো হাইলি ইম্পর্টেন্ট মেথড, এগুলো থেকেই কিন্তু আজকাল পরীক্ষায় প্রশ্ন করা হয়। এই ইন্ডাকটিভ মেথড মানে হচ্ছে, বাংলা মানে হচ্ছে আরোহী পদ্ধতি। কি বললাম? আরোহী পদ্ধতি। আরোহীরা কি করে না, আরোহীরা নিচ থেকে উপরের দিকে যায়, বটম টু আপ, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যায় আরোহীরা। আর অবরোহী মানে কি না, উপর থেকে নিচের দিকে যেটা। তো এই মেথডটা কি, এই মেথড কে আবিষ্কার করেছেন, এই মেথডের বৈশিষ্ট্যগুলো কি 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 জানলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আমরা কমন পেতে পারি এবং উত্তর সঠিক করে আসতে পারি, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, ইন্ডাকটিভ মেথড মানে হচ্ছে আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি আমি প্রথমেই জানিয়ে রাখি যে এই ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথড, এই ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথডের ধারণা দিয়েছিলেন অ্যারিস্টটল। তাহলে যদি বলা হয় যে ইন্ডাকটিভ মেথডের প্রবর্তন করেন কে, তাহলে আপনি বলবেন অ্যারিস্টটল। ওকে, বা ডিডাকটিভ মেথডের প্রবর্তন করেন বা ধারণা দেন কে, অ্যারিস্টটল। মনে থাকবে, অবশ্যই মনে থাকবে যে এই ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ মেথডের প্রবক্তা হলেন অ্যারিস্টটল। বলে রাখি যে এই ইন্ডাকটিভ মেথডে বা এই পদ্ধতিতে বিষয়বস্তুকে উপস্থাপনের জন্য প্রথমে আপনাকে উদাহরণ দেওয়া হয়, এবং তারপরে সাধারণ নীতিতে উপস্থাপন করা হয়, সাধারণ নীতিতে আসা হয়। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। আসলে আপনাকে প্রথমে একটা উদাহরণ দেওয়া হলো, অর্থাৎ নো টু আননোন, যেটা সিম্পল টু কমপ্লেক্সে যাওয়া। কি বললাম না, সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ প্রথমে আপনাকে এক্সাম্পল দেওয়া হয়, তারপরে একটা রুলে আসা। হ্যাঁ, এটাই বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। তাহলে আপনাকে এখানে একটা লিখে রাখেন, অর্থাৎ এক্সাম্পল, রুল, তারপরে ইন্ডাকটিভ। মানে ইন্ডাকটিভ মেথডে আপনাকে বলা হচ্ছে ERI। অন্যদিকে আমি পাশাপাশি একটু জানিয়ে রাখি, রেড কথাটা মনে রাখবেন, রেড। এই যে ডি ফর আপনারা মনে রাখবেন ডিডাকটিভ মেথড, আর এই যে আই ফর মনে রাখবেন ইন্ডাকটিভ মেথড। এই আর মানে হচ্ছে কি আপনার না, আর মানে হচ্ছে রুল। এখানে বললাম আর মানে রুল। ওকে, আর রুল আর দিয়ে হচ্ছে এক্সাম্পল, প্রথমে রুল তারপরে এক্সাম্পল। আর এখানে ইন্ডাকটিভে প্রথমে এক্সাম্পল তারপরে রুল। এই কোডগুলো মনে রাখবেন। ERI এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথডের, আর এটা হচ্ছে রেডটা হচ্ছে রুল টু এক্সাম্পল, অর্থাৎ রুল থেকে এক্সাম্পল, নিয়ম থেকে উদাহরণে যাওয়া, এটা হচ্ছে ডিডাকটিভ মেথড। তো এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো। প্রথমে আমরা জানছি ইন্ডাকটিভ মেথড। প্রথমে বললাম যে এক্সাম্পল থেকে রুলে যাওয়া, অর্থাৎ তাহলে এখানে লিখে নেন এক্সাম্পল টু রুল, এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথডের একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বললাম এক্সাম্পল মানে যেটা চিনেন, জানেন, তাহলে নোন KNOWN, নোন টু আননোন। ওকে, নোন টু আননোন অর্থাৎ প্রিভিয়াস নলেজ থেকে নিউ নলেজে যাওয়া, এটা হচ্ছে কি ইন্ডাকটিভ মেথডের বৈশিষ্ট্য। তো ধরুন এই যে বটম টু আপ বললাম, এই যে লিখে নিই বটম টু আপ। তো এখানে একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের ধরুন আরোহীরা কি করে, যে নিচ থেকে উপরের দিকে যায়। ওকে, তো যারা পাহাড়ের উপরে ওঠে তাদেরকে বলা হয় আরোহী। তো দেখুন এখান থেকে ধরুন এই নিচের জায়গাটা আপনি চিনেন, তো এই চেনা থেকে অজানার দেশে যাওয়া, এটা বলা হচ্ছে নোন টু আননোন, অর্থাৎ বটম টু আপ। এই পদ্ধতিটাকে বলা হয় ইন্ডাকটিভ মেথড। অর্থাৎ এক্সাম্পল টু রুলে যাওয়া, উদাহরণ থেকে নিয়মে আসা। তো এই একটা জিনিস ছিল, অর্থাৎ এইখানে যে আমরা কনভার্জেন্ট থিঙ্কিং আর
অর্থাৎ এখানে কনভার্জেন্ট থিঙ্কিং এবং ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে এখানে কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিংকে গুরুত্ব দেওয়া হয়। ক্রিয়েটিভিটির মধ্যে যে রয়েছে ডাইভার্জেন্ট থিঙ্কিং, অপসারী চিন্তনের কথা আমি এর আগে বারবার করে বলেছি, এই জিনিসটা কিন্তু এই গিলফোর্ড যেমন বলেছিলেন, হ্যাঁ, তো এই অপসারী চিন্তনের কথা, এই চিন্তনটা কিন্তু এই ডিডাকটিভ মেথডে ব্যবহার করা হয়। ওকে, তো অ্যাকচুয়ালি ধরুন আপনাকে আপনার বেস্ট কয়েকটা ফ্রেন্ডের নাম বলতে বলা হলো। একটি ক্লাসে একটি টিচার একটা স্টুডেন্টকে তার বেস্ট ফ্রেন্ডদের নাম জিজ্ঞাসা করা হলো এবং টিচার ওই স্টুডেন্টের মুখ থেকে শুনে শুনে বোর্ডে কতগুলো নাম লিখলেন। ওকে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে, টিচার বললেন যে এগুলোকে বলা হচ্ছে এক একটা নাউন। কি বলা হয়? এগুলো এক একটা নাউন বা এগুলো এক একটা বিশেষ্য। তো এই যে উদাহরণ থেকে সূত্রে আসা, এগুলো বলে দেওয়া হলো যে এগুলো প্রত্যেক এক একটা নাম, ঠিক কি না? এগুলো নাম, এই জন্য এই প্রত্যেকটা কোনো কিছু নামগুলোকে বলা হচ্ছে নাউন। তো এই একটা সূত্রে আসা, অনেকগুলো ধারণা থেকে একটা সিদ্ধান্তে আসা, এটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। উদাহরণ থেকে সংজ্ঞায় আসা, তো এই হচ্ছে এগুলো ইন্ডাকটিভ মেথড, এগুলো মনে রাখবেন। এবার চলুন ডিডাকটিভ মেথডটা কি জিনিস জানবো। এই ডিডাকটিভ মেথড এটাও কিন্তু প্রথমে আমি জানিয়ে রেখেছিলাম আপনাদেরকে যে এই পদ্ধতির ধারণা দিয়েছিলেন অ্যারিস্টটল। তো এই পদ্ধতিতে প্রথমে বিষয়বস্তুকে উপস্থাপনের জন্য প্রথমে সংজ্ঞা দেওয়া হয়, তারপরে উদাহরণ দেওয়া হয়। যেমন আমরা ইন্ডাকটিভ মেথডে প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপরে সংজ্ঞায় আসা, এইগুলোকে বলা হচ্ছে ইন্ডাকটিভ। কিন্তু ডিডাকটিভে বলা হচ্ছে প্রথমে সংজ্ঞা দেওয়া তারপরে উদাহরণে যাওয়া, এটাকে বলা হচ্ছে ডিডাকটিভ মেথড। এখানে গ্রামারকে ইউজ করা হয়, অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা ডিডাকটিভ অ্যাপ্রোচটা ব্যবহার করি। কনভার্জেন্ট থিঙ্কিংকে এখানে প্রমোট করা হয়। এর আগে আমরা দেখলাম যে ইন্ডাকটিভে ডাইভার্জেন্ট থিঙ্কিংকে প্রমোট করা হয়েছে, কিন্তু ডিডাকটিভ মেথডে আমরা কনভার্জেন্ট থিঙ্কিং, হ্যাঁ, অর্থাৎ অভিসারী যে চিন্তন, এটাকে প্রমোট করা হয়। তো অ্যাকচুয়ালি এখানে এর বৈশিষ্ট্যগুলো হিসেবে আমরা লিখতে পারি, যেমন ওখানে আমরা লিখেছিলাম এক্সাম্পল টু রুল, তো এখানে লিখব রুল টু এক্সাম্পল। ওকে, তো অর্থাৎ যেটা রুল, এখানে আমি এই কথাটা মনে রাখতে বলেছিলাম, RED, অর্থাৎ রুল টু এক্সাম্পল ডাইভার্জেন্ট থিঙ্কিং। এই ডিডাকটিভ মেথডে রুল টু এক্সাম্পল, এইটা একটা মনে রাখবেন। এবং এটা এখানে আননোন টু নোন, অর্থাৎ অজানা থেকে, সূত্র থেকে, নিয়ম থেকে, আননোন টু নোন, অর্থাৎ অজানা থেকে জানার দিকে যাওয়া। অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, অর্থাৎ বিমূর্ত থেকে মূর্তের দিকে যাওয়া, ঠিক কিনা? অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট। এবং তারপরে আমরা জানবো টপ টু ডাউন, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাওয়া, হ্যাঁ, উপর থেকে নিচের দিকে যাওয়া। এই জন্য এই পদ্ধতিকে বলা হয় টপ ডাউন মেথড বা টপ ডাউন অ্যাপ্রোচ বলা যেতে পারে। ওকে, রুল টু এক্সাম্পল, এখানে জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ সাধারণ থেকে বিশেষের দিকে যায়। জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ সাধারণ থেকে বিশেষের দিকে যায়। এখানে গ্রামারকে ইউজ করা হয় ম্যাথে যে সমস্ত সূত্রগুলো প্রথমে দেওয়া হয়, তারপরে এটাকে বিশ্লেষণ করা হয়, হ্যাঁ। তো এইখানে এইগুলো হচ্ছে ডিডাকটিভ মেথডে বা ডিডাকটিভ অ্যাপ্রোচ, এগুলোকে বলা যেতে পারে। এখানে কনভার্জেন্ট থিঙ্কিংকে প্রমোট করা হয়, ঠিক আছে। অ্যানালিসিস পদ্ধতি এখানে ব্যবহার করা হয়, প্রথমে এটাকে বিশ্লেষণ করা হয়, হ্যাঁ। তো এই ছিল, এগুলো যদি আপনি জানতে পারেন তাহলেই যথেষ্ট এখানকার, ঠিক আছে। তো এই ছিল ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথড। তারপরে আমরা জানবো ডেমনস্ট্রেশন মেথড। এই ডেমনস্ট্রেশন মেথডটা কি, হ্যাঁ, এই পদ্ধতির প্রবক্তাকে, এই পদ্ধতির মেরিট কি, ডিমেরিট কি, এই সমস্ত কিছু নিয়ে আমরা জানবো। অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেশন মেথড আমরা সংক্ষেপে যদি এই কথাটা মনে রাখতে পারি, এই যে ডেমো
হ্যাঁ, এই কথাটা যদি মনে রাখতে পারি তাহলেই কিন্তু যথেষ্ট। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে কি প্রদর্শনী পদ্ধতি। তো এই পদ্ধতিটি সায়েন্স এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একটা কমন পদ্ধতি, কমন মেথড বলা যেতে পারে। এখানে টিচার কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি বা এর কনসেপ্টের উপরে এক্সপ্লেন করে থাকেন এবং সাথে সাথে ওই বিষয়টির উপরে একটা ডেমো দিয়ে থাকেন। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে আপনার ডেমো চাই যে আপনি ওই বিষয়টার উপরে কিভাবে কেমন করে পড়াচ্ছেন। তো ওই একটা পার্টিকুলার একটা বিষয়ের উপরে অ্যাক্টিভিটি বা কনসেপ্ট এক্সপ্লেনেশনের জন্য আপনি বিষয়বস্তুটার একটা ডেমো দিয়ে থাকেন, প্রেজেন্টেশন দিয়ে থাকেন। ওকে, তো এই হচ্ছে একটা ডেমনস্ট্রেশন মেথড, অর্থাৎ এই পদ্ধতিটা বিশেষ করে সায়েন্স এবং ম্যাথমেটিক্স টিচিংয়ের ক্ষেত্রে একটা কমন মেথড পদ্ধতি হিসেবে বলা যেতে পারে। তো অনেক সময় বাচ্চারাকে যখন বলা হয় যে আমি যেমন অনেক সময় আপনাদেরকে গ্রুপে বলে থাকি যে আপনারা ম্যাথমেটিক্সের জন্যে আপনারা আমার কাছ থেকে কোচিং নিতে পারেন। তো আপনাদের অনেককেই জিজ্ঞাসাবাদ করতে দেখেছি যে স্যার আপনি একটা ডেমো দেন। ওকে, তো এই হচ্ছে একটা ডেমনস্ট্রেশন পদ্ধতি। তো একে টিচার সেন্টার্ড মেথড বলা যেতে পারে, কারণ লেকচার মেথডের চেয়ে আমরা এখানে দেখেছি লার্নাররা এখানে অনেক বেশি অ্যাক্টিভ থাকেন। আসলে আসলে লেকচার মেথডে আমরা লার্নারদের একটু নিষ্ক্রিয় হিসাবে বসে থাকতে দেখেছি, কিন্তু এখানে টিচাররা রোল হিসাবে মানে রোল পালন করলেও, ভূমিকা পালন করলেও আমরা এখানে লার্নারদের একটু বেশি অ্যাক্টিভ থাকতে দেখেছি। তাছাড়া এই লার্নাররা, শিক্ষার্থীরা, স্টুডেন্টরা এখানে শিক্ষকদেরকে মডেলিং হিসেবে দেখে এবং অবজারভেশনাল লার্নিং হিসেবেও কিন্তু তারা দেখেছেন। তাছাড়া এখানে শিক্ষার্থীদের যে জ্ঞানেন্দ্রিয়গুলি, এই জ্ঞানেন্দ্রিয়গুলির বিকাশ ঘটে। তাই এখানে এই মডেলটাকে, এই মেথডটাকে মাল্টি সেন্সরি লার্নিং বলা হয়, মাল্টি সেন্সরি লার্নিংও বলা হয়। ওকে, তো এই জায়গাগুলো আপনি একটু ভালো করে দেখে রাখবেন, তাহলেই যথেষ্ট। এরপরে আমরা জানবো ডিসকাশন মেথড। এটা কি? ডিসকাশন মেথডটা কি না, ডিসকাশন মানে হচ্ছে আলোচনা পদ্ধতি। কি না, আলোচনা পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিটি, হ্যাঁ, এই টপিকটা টিচার এবং স্টুডেন্টদের মধ্যে শ্রেণীকক্ষে দ্বিমুখী আলোচনার সুযোগ থাকে। অর্থাৎ আলোচনা মানে বুঝতে পারছেন, ডিসকাশন করা হয়, অর্থাৎ টিচার এবং স্টুডেন্টরা একে অপরের সাথে ডিসকাস করে থাকে কোনো একটা বিষয় নিয়ে। এখানে কিছুক্ষণ টিচার আবার কিছুক্ষণ স্টুডেন্টরা কথা বলে। তো এই একটা পদ্ধতি যেটা হচ্ছে, যার জন্য এটাকে বলা হচ্ছে ডিসকাশন পদ্ধতি। তো এই মেথডের অনেকগুলো ইফেক্টিভ জিনিস রয়েছে, অনেকগুলো কার্যকরী এই শিখন পদ্ধতিটাকে বলা হয়, যেখানে একজন শিক্ষার্থীকে এখানে গুরুত্ব দেওয়া হয়। এখানে শিক্ষার্থীদের এক্সপেরিয়েন্সের উপর জোর দেওয়া হয়। একটা শিক্ষার্থীর তার যে ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ারটা এখানে ডেভেলপ করে। অ্যাকচুয়ালি প্রত্যেকেই, এভরিবডি, তো প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করে, প্রত্যেকের অংশগ্রহণ করার সুযোগ থাকে এখানে। প্রত্যেকে তাদের আত্মপ্রকাশ, সেলফ এক্সপ্রেশন করার সুযোগ থাকে এখানে। তো এখানে শুধুমাত্র টিচাররাই বলতে থাকে এরকমটা না, হ্যাঁ, অন্যের কথাগুলো এখানে শোনা হয়, স্টুডেন্টদের কথাগুলো এখানে শোনা হয়। তো এই একটা জিনিস ছিল, এটা হচ্ছে ডিসকাশন মেথড। ওকে, তো এর অনেকগুলো ডিমেরিটও রয়েছে। তো বিশেষ যেমন আমরা এখানে ব্যক্তিগত কিছু মানে অনুভূতি এখানে প্রকাশ পাই। ঠিক আছে, তো এই একটা জিনিস। তাছাড়া এখানে যে স্টুডেন্টরা, একটা লার্নার, শিক্ষার্থী এখানে যে পার্টিসিপেট করবে, তো
প্রথমেই কিন্তু পার্টিসিপেট করতে হলেও তাকে কিন্তু বাড়ি থেকে বিষয়বস্তুটা একটু দেখে আসতে হয়। তো তার প্রস্তুতিটা প্রিপারেশনটা একটা থেকেই যায়। তো এক্ষেত্রে এটাকেও আমরা বাড়ি থেকে যেহেতু ওকে আগে থেকে প্রি প্ল্যান করে আসতে হয়, প্রিপারেশন নিয়ে আসতে হয়, সেই জন্য এটাকে একটা আমরা ডিমেরিট হিসাবে বলতে পারি। ঠিক আছে, তো এই একটা জিনিস। এরপরে একটা হাইলি ইম্পর্টেন্ট, বেস্ট ইম্পর্টেন্ট রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা টিচিং মেথড, যার নাম হচ্ছে হিউরিস্টিক মেথড। তো এই হিউরিস্টিক মেথডটা কি এই সম্পর্কে আজকে এই ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে বলার চেষ্টা করব। এই পদ্ধতিটা নিয়ে আপনাদেরকে হয়তো এর আগে বলা হয়নি। দেখুন, এই হিউরিস্টিক মেথড, এই হিউরিস্টিক, ইংরেজি হিউরিস্টিক, এই হিউরিস্টিক কথাটা গ্রিক শব্দ হিউরিস্কো, HEURISCO, বা অনেক সময় কেও দেওয়া হয়। তো এই হিউরিস্কো থেকে এই হিউরিস্টিক এই শব্দটা নেওয়া হয়েছে। এই হিউরিস্কো শব্দটা হচ্ছে গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ হিউরিস্কো থেকে নেওয়া হয়েছে। এই হিউরিস্কোর কথার অর্থ হচ্ছে টু ফাইন্ড, অর্থাৎ খুঁজে বের করা, আবিষ্কার করা। তাই এই পদ্ধতিটার নাম হচ্ছে হিউরিস্টিক মেথড, বা অনেক সময় ডিসকভারি মেথডও বলা হয়। তো লন্ডনের সিটি অ্যান্ড গিল্ড ইনস্টিটিউট, এই সিটি অ্যান্ড গিল্ড ইনস্টিটিউট, এই সিটি অ্যান্ড গিল্ড ইনস্টিটিউট এর অধ্যাপক প্রফেসর H.E. আর্মস্ট্রং। কার কথা বললাম? আর্মস্ট্রং, H.E. আর্মস্ট্রং। এই H.E. আর্মস্ট্রং বিজ্ঞান শিক্ষার জন্য এই পদ্ধতিটার প্রথম প্রবর্তন করেছিলেন। তাহলে যদি বলা হয় যে হিউরিস্টিক মেথডের প্রবক্তাকে, তো আপনি বলবেন H.E. আর্মস্ট্রং। কে? আর্মস্ট্রং, এই কথাটা মনে রাখবেন, এই নামটা। তো তিনি এই পদ্ধতিটা প্রথম প্রবর্তন করলেন। তো এই পদ্ধতিতে পাঠ পরিচালনার জন্য একজন শিক্ষককে প্রত্যক্ষ তথ্য পরিবেশন করতে হয় না, যে শুধুমাত্র তারা কিছু বললেন এরকমটা না। তিনি কেবল সমস্যাটা, তার প্রবলেমটা, যে বিষয়বস্তুটা পড়াবেন সেই জিনিসটা একটা টিচার স্টুডেন্টের সামনে উপস্থাপন করেন মাত্র। তো এই পদ্ধতিতে একটা স্টুডেন্ট হাতে কলমে কাজ করার সুযোগ পায়, লার্নিং বাই ডুইংয়ের মাধ্যমে, কিছু করার মাধ্যমে এগুলোর মানে শিক্ষাটা গ্রহণ করে একটা স্টুডেন্ট, একটা লার্নার। তো এখানে শুধুমাত্র তার মানসিক দিক মানে এখানে প্রকাশ পায়, গুরুত্ব পায় এরকমটা না। হাতে কলমে কাজ করার মাধ্যমে, অর্থাৎ দৈহিক সক্রিয়তাও কিন্তু এখানে সুযোগ রয়েছে। তো এখানে একটা টিচার শুধুমাত্র বলবেন এবং তার কথাগুলো শুনে নিয়ে মেনে নেওয়া হবে এরকমটা না। মানে একজন শিক্ষকের বক্তব্যটাকে অভ্রান্ত হিসেবে গ্রহণ করে নেয় না, কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য একটা স্টুডেন্টের, একটা লার্নারের, একটা শিক্ষার্থীর স্বাধীনতা রয়েছে। এখানে একটা স্টুডেন্টের ভূমিকাটাই মুখ্য ভূমিকা। তার জন্যে এই পদ্ধতিটাকে চাইল্ড সেন্টার্ড বলা যেতে পারে, শিশু কেন্দ্রিক শিক্ষা বলা যেতে পারে। ওকে, তো এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। এই পদ্ধতির প্রবক্তা কে, এখানে কিভাবে শিক্ষা দেওয়া হয়, এখানে শিক্ষকের কথাগুলোকে মানে অভ্রান্ত হিসেবে ধরে নেওয়া হয় কিনা, এই জিনিসগুলো আপনারা ভালো করে মনে রাখলেই যথেষ্ট। এই জিনিসগুলোই কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় দেই। তো কি ধরনের কোশ্চিন আপনাদের এই টপিকগুলো থেকে প্রশ্ন হবে, তার জন্য আমি বেশ কয়েকটি MCQ এখানে নিয়ে আলোচনা করেছি। এখানে টোটালে আমরা 25টা MCQ নিয়ে এসেছি, এছাড়াও আরও অনেক MCQ করা যায়। যদি প্রত্যেকটা MCQ নিয়ে আলোচনা করা হয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই খুব সংক্ষেপে তাড়াতাড়ি করে আপনাদের সামনে বেশ কয়েকটা MCQ নিয়ে এসেছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং যদি ক্লাসটা মন দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই এই MCQগুলো সঠিক উত্তর আপনারা করতে পারবেন। ওকে, তো চলুন MCQগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বক্তৃতা পদ্ধতি, মানে লেকচার মেথড। এই বক্তৃতা পদ্ধতি হলো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে বক্তৃতা পদ্ধতি অর্থাৎ লেকচার মেথড। এই লেকচার মেথড হলো অপশন এ প্রজেক্ট পদ্ধতি, অপশন বি সক্রিয়তা ভিত্তিক, অপশন সি ছাত্র নিয়ন্ত্রিত পদ্ধতি, নাকি অপশন ডি শিক্ষক নিয়ন্ত্রিত পদ্ধতি। তো লেকচার মেথড আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা লেকচার মেথড, একটা টিচার এখানে
প্রধান ভূমিকা পালন করে। একটা টিচার সামনে থেকে বক্তৃতা দিতে থাকেন। তো অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, শিক্ষক নিয়ন্ত্রিত পদ্ধতি। তারপরে চলুন 2 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট থেকে সাধারণ অর্থাৎ স্পেসিফিক টু জেনারেল, এই স্পেসিফিক টু জেনারেল, হ্যাঁ, এস টু জি অর্থাৎ স্পেসিফিক টু জেনারেল, আর একটা রয়েছে জি টু এস অর্থাৎ জেনারেল টু স্পেসিফিক। এই জেনারেল টু স্পেসিফিক হচ্ছে ডিডাকটিভ মেথডের কথা, আর স্পেসিফিক হচ্ছে ইন্ডাকটিভ মেথডের কথা। স্পেসিফিক টু জেনারেল একটা সাধারণ বৈশিষ্ট্য আসা, সূত্রে আসা, হ্যাঁ, সূত্রে আসা, এটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। আর কম কিছু নিয়ে আসা অর্থাৎ উপর থেকে নিচ থেকে উপরের দিকে যাওয়া। দেখুন নিচের দিকটা কিন্তু অনেকটা চওড়া থাকে, অনেকগুলো জিনিস থাকে অর্থাৎ উদাহরণ দেওয়া থাকে, অনেকগুলো উদাহরণ দেওয়া থাকে, একটা সিদ্ধান্তে আসা, একটা জেনারেল, একটা সাধারণ কথাবার্তায় আসা, হ্যাঁ, সাধারণ সূত্রে আসা, এটাকে বলা হচ্ছে স্পেসিফিক টু জেনারেল, এটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। আর ডিডাকটিভ মেথড হচ্ছে কি জেনারেল টু স্পেসিফিক অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসা, এটা হচ্ছে ডিডাকটিভ মেথড। আর নিচ থেকে উপরের দিকে যাওয়া হচ্ছে এটা ইন্ডাকটিভ মেথড। তো এখানে কি বলা হয়েছিল প্রশ্নে দেখুন, নির্দিষ্ট থেকে সাধারণ নীতিটি ব্যবহৃত হয় অপশন এ সিনথেটিক পদ্ধতি, আরোহ পদ্ধতি, বিশ্লেষণী পদ্ধতি নাকি হিউরিস্টিক পদ্ধতি। তো অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, নির্দিষ্ট থেকে সাধারণ অর্থাৎ আরোহ পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। অপশন বি হয়ে যাবে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। চলুন তারপরে প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে হিউরিস্টিক মেথডের প্রবক্তা হলেন হারবার্ট স্পেন্সার, আর্মস্ট্রং, বি.এস. ব্লুম নাকি জন ডিউই। তো অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, আর্মস্ট্রং। আমি একটু আগেই বললাম, হ্যাঁ, যে H.E. আর্মস্ট্রং হলেন, হ্যাঁ, প্রফেসর H.E. আর্মস্ট্রং, তিনি এই হিউরিস্টিক মেথডের প্রবক্তা। আচ্ছা, এরপরে চলুন প্রশ্ন নম্বর 4, আরোহী পদ্ধতির বা ইন্ডাকটিভ মেথড, এই পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান কিরূপ? সাধারণ থেকে নির্দিষ্ট, নির্দিষ্ট থেকে সাধারণ নাকি কার্যক্রম দ্বারা শিক্ষাদান নাকি উপরের কোনোটিই নয়। তো আরোহী পদ্ধতি সাধারণ থেকে নির্দিষ্ট, এটা হবে না, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, নির্দিষ্ট থেকে সাধারণ, নির্দিষ্ট থেকে সাধারণ, হ্যাঁ, অর্থাৎ স্পেসিফিক টু জেনারেল। হ্যাঁ, অপশন বি হয়ে যাবে আমাদের ক্ষেত্রে রাইট অ্যান্সার। এই জিনিসগুলো আপনাকে ভালো করে জানতে হবে, এগুলো থেকে পরীক্ষায় থাকে এবং এগুলো বাচ্চারা ভুল করে। আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্ন, কোন শিক্ষাদান পদ্ধতিকে চক অ্যান্ড টক শিক্ষণ পদ্ধতি বলা হয়? এই চক অ্যান্ড টক এই শিক্ষণ পদ্ধতি কোন মেথডটাকে বলা হয়? প্রকল্প পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি নাকি প্রবর্তক পদ্ধতি। তো আপনারা এতক্ষণ জেনেই গেছেন যে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড। এরপরে চলুন নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ডিডাকটিভ পদ্ধতির মাধ্যমে শিক্ষা কি? সাধারণ থেকে নির্দিষ্ট পর্যন্ত নাকি নির্দিষ্ট থেকে সাধারণ পর্যন্ত নাকি ক্রিয়াকলাপ দ্বারা শিক্ষাদান না উপরের কোনোটিই নয়। তো অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, হ্যাঁ, জেনারেল টু স্পেসিফিক অর্থাৎ সাধারণ থেকে নির্দিষ্ট। তো সাধারণ থেকে নির্দিষ্ট, এটা হচ্ছে অপশন এ, অপশন এ হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 7 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে হাঁটার সময় শিক্ষা দেওয়া শিক্ষার সর্বোত্তম পদ্ধতি, কে বলেছেন? হাঁটার সময় শিক্ষা দেওয়া, হ্যাঁ, তো এই হাঁটার সময় শিক্ষা দেওয়া এই পদ্ধতির এটা হচ্ছে শিক্ষার সর্বোত্তম পদ্ধতি, এই কথাটা কে বলেছেন? আর.এন. ট্যাগর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জ্যাক রুশো নাকি M.K. গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী, ওকে, নাকি বলছে এস রাধাকৃষ্ণন অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর, আর.এন. ট্যাগর। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তাহলে অপশন এ। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা এসেছি, 8 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর ছাত্রদের তাদের সেরা বন্ধুর বা বেস্ট ফ্রেন্ডের বর্ণনা দিতে বললেন। তিনি ব্ল্যাকবোর্ডে ছাত্রদের প্রতিক্রিয়া লিখলেন। অবশেষে তিনি বললেন যে ব্ল্যাকবোর্ডে এই সমস্ত বর্ণনামূলক শব্দগুলি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তো এটা কি? এটা একটা ইনসিডেন্টাল মেথড
নাকি ইন্ডাকটিভ মেথড, নাকি ডিডাকটিভ মেথড, নাকি ইমারশন মেথড? তো এটার সঠিক উত্তর হবে কি? আমি একটু পড়াতে গিয়েও ক্লাসেও কিন্তু এই কথাটা বলেছিলাম যে একটা বেস্ট ফ্রেন্ডের নাম বলা হলো, একটা টিচার সেই বেস্ট ফ্রেন্ডের নামগুলো বলা হল, লিখলেন, বোর্ডে লিখলেন এবং তিনি পরে জানালেন যে এগুলো হচ্ছে এক একটা নাউন। তো এখানে বেশ কিছু বর্ণনা দিতে বলেছে একটা স্টুডেন্ট এবং স্টুডেন্টদের প্রতিক্রিয়া, স্টুডেন্টরা যা বলেছেন টিচার ব্ল্যাকবোর্ডে সেইগুলো লিখেছেন এবং তেনা বললেন যে এগুলো এক একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। ওকে, তো এগুলো কি একটা সিদ্ধান্তে আসা হচ্ছে, তো একটা সিদ্ধান্তে আসা এটা হচ্ছে কি ইন্ডাকটিভ মেথড, হ্যাঁ, অর্থাৎ আরোহী পদ্ধতি যেটাকে বলা হয়। অপশন বি হয়ে যাবে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষায় আসে। তো আপনাদেরকে বলবো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। উপকারে লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন। চ্যানেল যত তাড়াতাড়ি বড় হবে, চ্যানেল যত তাড়াতাড়ি গ্রো করবে, আমি আপনাদের আরও তত ভালো ভালো ভিডিও বা তত আমি ভিডিও বানাতে আরও আমাকে মোটিভেটেড করে। তো আপনারা অবশ্যই কমেন্টে একটা ভালো কমেন্ট করবেন যাতে আমি ভিডিও বানাতে আরও মোটিভেটেড হই এবং আপনারা আরও তাড়াতাড়ি করে যেন ভিডিওগুলো পেতে পারেন তার জন্য আরও আপনারাকে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে, চ্যানেলটাকে আরও বড় করতে হবে। তো চলুন নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। 9 নম্বর কোশ্চেনটা দেখুন, শিক্ষক ব্যবহারিকভাবে কাজ অর্থাৎ প্র্যাকটিক্যালি করেন, শিক্ষক ব্যবহারিকভাবে কাজ করেন এবং ব্যাখ্যা করেন কোন মেথডে? তো আপনারা বুঝতেই পেরেছেন কোন মেথডে হতে পারে। একটা টিচার প্র্যাকটিক্যালি কাজ করেন এবং এগুলো এক্সপ্লেন করেন। তো অপশন এ লেকচার মেথডে, অপশন বি ডিসকভারি মেথড, অপশন সি ডেমনস্ট্রেশন মেথড, নাকি অপশন ডি প্রবলেম সলভিং মেথড? তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এখানে ডেমনস্ট্রেশন মেথড, এখানে প্র্যাকটিক্যালি ডেমো দিয়ে থাকেন একটা টিচার এবং এগুলোকে ব্যাখ্যা করেন, এক্সপ্লেইন করে থাকেন। অপশন ডি হয়ে যাবে আমাদের প্রদর্শনী মেথড বা ডেমনস্ট্রেশন মেথড। এরপরে আমরা 10 নম্বর প্রশ্নটা দেখব, ছাত্ররা নিষ্ক্রিয় শ্রোতা থাকে, প্যাসিভ থাকে ছাত্ররা, প্রজেক্ট মেথড, ডিসকভারি মেথড, লেকচার মেথড, ইনকোয়ারি মেথড? তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি লেকচার মেথড। এরপরে চলুন 11 নম্বর প্রশ্ন, শিক্ষার এই পদ্ধতিতে আমাদের শিক্ষার্থীদের যতদূর সম্ভব একটি আবিষ্কারের মনোভাবের মধ্যে স্থাপন করা জড়িত। তো পদ্ধতিটিকে কি বলা হয়? বুঝতেই পেরেছেন প্রশ্নটার মধ্যে, শিক্ষার এই পদ্ধতিতে আমাদের শিক্ষার্থীদের যতদূর সম্ভব একটি আবিষ্কারের মাধ্যমে আবিষ্কারের মনোভাবের মধ্যে স্থাপন করা জড়িত। এই যে আবিষ্কারের মনোভাবের মধ্যে, তো পদ্ধতিটাকে কি বলা হবে? অপশন এ প্রকল্প পদ্ধতি, অপশন বি পরীক্ষাগার পদ্ধতি, অপশন সি হিউরিস্টিক পদ্ধতি, নাকি অপশন ডি সমস্যা সমাধানের পদ্ধতি? তো এই হিউরিস্টিক পদ্ধতির আরেকটা নাম আমি আলোচনার সময় বলেছিলাম যে এটাকে ডিসকভারি মেথডও বলা যেতে পারে। তো এটা হচ্ছে আবিষ্কার পদ্ধতি বা হিউরিস্টিক মানে হচ্ছে আবিষ্কার। তো অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। এরপরে চলুন 12 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে ব্যারেলে 100টি আপেল রয়েছে, এলোমেলোভাবে নির্বাচিত 3টি আপেল পাকা পাওয়া গেছে, তাই সম্ভবত সমস্ত আপেল বা সমস্ত 100টি আপেলই পাকা। এটা কোন ধরনের যুক্তি? ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, মোডিয়াস পোনেন্স, নাকি হাইপোথেটিক সোলোজিজম? তো অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার, ইন্ডাকটিভ মেথড। একটা সিদ্ধান্তে আসা, মানে 3টে আপেল পাকা পাওয়া গেছে, এবার আপনাকে সেখানে কি করেছে এলোমেলোভাবে, হ্যাঁ, তিনবার যখন আপেলগুলো চেক করা হচ্ছে তো প্রত্যেকটা আপেল আমরা কি পাচ্ছি? পাকা পাচ্ছি। তো একটা সিদ্ধান্তে আসা গেল যে সম্ভবত সমস্ত আপেলই পাকা। তো এই সিদ্ধান্তে আসা, এটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় করা হয়, এগুলো ভালো করে দেখবেন। নেক্সট 13 নম্বর প্রশ্ন, আমি ব্যাগ থেকে যে মুদ্রাটি টেনে নিয়েছি তা হলো একটা পয়সা, সেই মুদ্রা একটি পয়সা। ব্যাগ থেকে একটি তৃতীয় মুদ্রা, এটাও একটা পয়সা, অতএব ব্যাগের সমস্ত কয়েন পয়সা। তো উপরের কোন ধরনের যুক্তির উদাহরণ? তো উপরের এইগুলো কোন ধরনের
একটা যুক্তির উদাহরণ বলা যেতে পারে? ইন্ডাকটিভ রিজনিং, ডিডাকটিভ রিজনিং, অ্যানালজিক্যাল রিজনিং নাকি হাইপোথেটিক্যাল রিজনিং? তো এর সঠিক উত্তর হবে ইন্ডাকটিভ রিজনিং। অর্থাৎ একটা ব্যাগে, একটা থলের মধ্যে অনেকগুলো পয়সা রয়েছে, হ্যাঁ, এই পয়সাগুলোর মধ্যে আমি তিনবার পয়সা বের করেছি এবং দেখেছি যে এখানে যে মুদ্রাগুলো রয়েছে প্রত্যেকটাই এক একটা কয়েন বা পয়সা। তো একটা সিদ্ধান্তে আসা গেল যে ব্যাগের মধ্যে যতগুলো মুদ্রা রয়েছে প্রত্যেকটাই এক একটা পয়সা রয়েছে বা কয়েন রয়েছে। তো এই রকম একটা সিদ্ধান্তে আসা, এগুলোকে বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথডের উদাহরণ বা রিজনিং। আচ্ছা, তারপরে বলছে যে যুক্তিবিদ্যা বা যে রিজনিংয়ে কোনো কিছু প্রমাণ করার জন্য জানা ফলাফল, হ্যাঁ, সংজ্ঞা এবং অনুমানের নিয়ম ব্যবহার করা হয় তাকে বলা হয়। অর্থাৎ সংজ্ঞা অনুমান মানে যে রুলগুলো থাকে, হ্যাঁ, রুল বা নিয়ম, সেগুলো অনুমানের নিয়ম, হ্যাঁ, এই নিয়ম ব্যবহার করা হয় যে পদ্ধতিতে, হ্যাঁ, তো সেটাকে কি বলা হয়? ইন্ডাকটিভ লজিক নাকি ডিডাকটিভ নাকি ইন্ডাকটিভ লজিক? অপশন এ শুধুমাত্র এক মানে ওই ডিডাকটিভ মেথড, নাকি শুধুমাত্র দুই মানে ইন্ডাকটিভ মেথড, নাকি শুধু এ এবং দুই কোনোটিই নয়, আর এক এবং দুই কোনোটিই নয়, আর এক এবং দুই উভয়ই? তো এটা এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সংজ্ঞা ব্যবহার করা হচ্ছে, ফলাফল ব্যবহার করা হচ্ছে, রেজাল্ট ব্যবহার করা হচ্ছে। তো এখানে কতগুলো রুল ব্যবহার করা হচ্ছে, নিয়ম ব্যবহার করা হচ্ছে। তো প্রথমে নিয়ম ব্যবহার করা, এটাকে ডিডাকটিভ রিজনিংয়ে বলা হয়। অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে আমরা কি করি? ম্যাথের ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করি, এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করি। তো এটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। অপশন এ হয়ে যাবে আমাদের ক্ষেত্রে রাইট অ্যান্সার, শুধুমাত্র এক, অর্থাৎ ডিডাকটিভ মেথড। আচ্ছা, 15 নম্বর প্রশ্নটা দেখব। অর্জিত সুদের পরিমাণ খোঁজার উপর ভিত্তি করে একটি বিষয় শেখানোর সময় একজন শিক্ষক I = PTR/100, অর্থাৎ আমরা সুদ সমান কি আই লিখি, এই ইন্টারেস্ট সমান PTR/100, এই হিসাবে সুদ খুঁজে বের করার সূত্র ঘোষণা করছিলেন। তো শিক্ষক দ্বারা গণিত শেখানোর কোন পদ্ধতি এখানে ব্যবহার করা হয়? ডিডাকটিভ রেফারেন্স নাকি ইন্ডাকটিভ রেফারেন্স? অপশন এ 1 এবং 2 উভয়ই, অপশন বি 1 এবং 2 কোনোটিই নয়, অপশন সি শুধুমাত্র 1, অপশন ডি শুধুমাত্র 2। তো এখানে শুধুমাত্র 1 হবে, ইন্ডাকটিভ মেথড বা ইন্ডাকটিভ রেফারেন্স। তো অপশন সি হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। ওকে, এরপরে চলুন 16 নম্বর প্রশ্ন। হেলেন পারখার্স্ট দ্বারা বিকশিত শিক্ষণ পদ্ধতি হলো। তো হেলেন পারখার্স্ট কোন পদ্ধতি প্রবর্তন করেছিলেন? না, হেলেন পারখার্স্ট মন্তেশ্বরী পদ্ধতি, কিন্ডারগার্টেন পদ্ধতি, ডাল্টন পদ্ধতি নাকি প্রকল্প পদ্ধতি? তো হেলেন পারখার্স্ট অপশন সি ডাল্টন পদ্ধতির প্রবর্তন করেছিলেন। তো অ্যাকচুয়ালি এই মিস হেলেন পারখার্স্ট তাঁর ডাল্টন শহরে একটা ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং এই ল্যাবরেটরি প্ল্যানটাই ধীরে ধীরে এই ডাল্টন প্ল্যানে বা ডাল্টন পদ্ধতিতে মানে প্রকাশ পেয়েছিল। তো অ্যাকচুয়ালি ডাল্টন প্ল্যান বা এই পদ্ধতিতে শিক্ষার্থীরা মানে স্টুডেন্টরা তাদের নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব গতিতে শিক্ষা অর্জন করতে পারত। তারা তাদের নিজের চাহিদা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী এখানে শিখতে পারত। তো এগুলো নিয়ে পরবর্তীতে আমার চ্যানেলে ভিডিও দেব, আপনারা কমেন্টে বলবেন, তাহলেই কিন্তু এর উপরে ডিটেলস ভিডিও দেওয়া হবে। তো সঙ্গে থাকবেন। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। আচ্ছা, এরপরে হচ্ছে প্রজেক্ট পদ্ধতি বা প্রজেক্ট মেথড, এগুলো নিম্নলিখিত কার আদর্শের উপর ভিত্তি করে? অর্থাৎ প্রজেক্ট মেথডের প্রবক্তা কে, এইটা জানলেই হবে এটা কি। তো জন ডিউই, স্পেন্সার, ব্লুম নাকি প্লেটো? তো প্রজেক্ট মেথড এটা হচ্ছে জন ডিউই। ওকে, অপশন এ হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। এরপরে হচ্ছে 18 নম্বর প্রশ্ন। বাষ্পীভবন শেখানোর জন্য শিক্ষক শ্রেণীকক্ষের ভিতরে জল ফুটান বাচ্চাদের দেখানোর জন্য যে জল কিভাবে বাষ্পে পরিণত হয়। এখানে শিক্ষক পাঠদানের কোন পদ্ধতি ব্যবহার করেছেন? অপশন এ প্রদর্শন পদ্ধতি মানে ডেমনস্ট্রেশন মেথড,
নাকি অপশন বি ডাল্টন পদ্ধতি বা ডাল্টন মেথড, অপশন সি কর্মের মাধ্যমে শেখা পদ্ধতি বা লার্নিং বাই ডুইং মেথড, নাকি অপশন ডি অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড। তো এখানে জল ফোটাচ্ছেন, বাচ্চাদেরকে দেখাচ্ছেন যে জল কিভাবে বাষ্পে পরিণত হয়। তো এটা একটা ডেমো দিচ্ছেন, হ্যাঁ, অর্থাৎ প্রদর্শন পদ্ধতি। অপশন এ হয়ে যাবে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার, প্রদর্শনী পদ্ধতি বা ডেমনস্ট্রেশন মেথড। অপশন এ হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে যাই, 19 নম্বর প্রশ্ন। কি বলা হচ্ছে, প্রজেক্ট মেথড ড্যাশ এর দ্বারা প্রচারিত হয়, অর্থাৎ প্রজেক্ট মেথডটার প্রবক্তা কে? তো উইলিয়াম জেমস কিলপ্যাট্রিক, অপশন সি জন ডিউই, আর অপশন ডি বলছে জন লক। তো অপশন বি হয়ে যাবে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার, উইলিয়াম কিলপ্যাট্রিক। কে না কিলপ্যাট্রিক, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আসলে প্রজেক্ট মেথডটা কিলপ্যাট্রিকেরই দেওয়া, যদি কিলপ্যাট্রিক অপশন না থাকতো তাহলে উত্তর হতো জন ডিউই। ওকে, তো অ্যাকচুয়ালি এই প্রজেক্ট মেথড পদ্ধতিটাকে পরবর্তীতে প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান পদ্ধতিতে রূপান্তরিত করেছিল এই জন ডিউই। তো প্রথমেই কিন্তু উইলিয়াম কিলপ্যাট্রিক, হ্যাঁ, অপশন বি, তিনি প্রথম প্রবক্তা হচ্ছেন এই প্রজেক্ট মেথডের। তো যদি কিলপ্যাট্রিক না থাকতো তাহলে আমরা অপশন হয়তো ডি নিতাম, জন ডিউইটা। যদি জন ডিউইয়ের সাথে কি প্রজেক্ট পদ্ধতির কথা বলা হয় তাহলে কিলপ্যাট্রিকের নাম আসবে, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। এরপরে জানবো 20 নম্বর প্রশ্ন, মোরেনো কোন পদ্ধতির সাথে সম্পর্কিত? তো এই মোরেনো তিনি কোন মেথডের প্রবক্তা ছিলেন? কুইজ মেথড, অপশন সি মাইক্রো টিচিং মেথড, অপশন সি সোশিওমেট্রি মেথড, নাকি অপশন ডি ইন্ডিভিজুয়াল স্টাডি মেথড। তো অপশন সি হয়ে যাবে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার, সোশিওমেট্রি পদ্ধতি, অর্থাৎ সমাজমিতি পদ্ধতি। হ্যাঁ, সমাজমিতি, এই সমাজমিতি কি এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আপনারা চাইলে আমি অবশ্যই আপনাদেরকে দেব। হ্যাঁ, তো একজন সোসাইটিতে একজনের আরেকজনের সাথে কিভাবে তার যোগাযোগ হয়, কিভাবে তার সম্পর্ক কেমন থাকে, সেইগুলো নিয়ে সোশিওমেট্রি পদ্ধতিটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি সোশিওমেট্রি পদ্ধতি। তো এই মোরেনো তিনিই ছিলেন এই সোশিওমেট্রি পদ্ধতির প্রবর্তক। তো অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। টোটালে আমরা এখানে 25টা প্রশ্ন নিয়ে এসেছি, হ্যাঁ, তার মধ্যে 20টা প্রশ্ন হয়ে গেছে। এবার আমরা 21 নম্বর প্রশ্নটা দেখব। কি বলেছে না, ওএইচপি অর্থাৎ ওভারহেড প্রজেক্টর, কি বলেছে, ওএইচপি শিক্ষণ সহায়ক উপাদানগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পুরো নাম, অর্থাৎ ওএইচপির পুরো নাম আমি বলতে গিয়ে বলেই দিয়েছি, ওভারহেড প্রজেক্টর। অপশন এ ছিল ওভারহেড প্রজেক্টর, অপশন বি ছিল ওভারহ্যান্ড প্রজেক্টর, অপশন সি বলছে ওভারহ্যান্ড প্রজেক্টর, নাকি অর্ডারখান্ড প্রজেক্টর। তো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ওভারহেড প্রজেক্টর। ওকে, ওএইচপি ওভারহেড প্রজেক্টর, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে চলুন, ডাল্টন পদ্ধতির শিক্ষাদানের কৃতিত্ব কাকে দেওয়া হয়? তো ডক্টর ডাল্টন, নাকি পারখাস্ট, নাকি গ্যালটন, নাকি পেস্টোলজি। তো অপশন বি মানে পারখাস্ট, হেলেন পারখাস্ট, মিস পারখাস্ট এই ডাল্টন পদ্ধতির প্রবর্তন করেছিলেন। ওকে, এরপরে চলুন 23 নম্বর প্রশ্ন, 23। কোন পদ্ধতির অধীনে একটি বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে নিখুঁতভাবে অধ্যয়ন করা হয়? অপশন এ ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, অ্যানালিসিস মেথড, নাকি সিনথেসিস মেথড। তো দেখুন, ছোট ছোট অংশে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে বিষয়বস্তুকে উপস্থাপন করা, এটা হচ্ছে অপশন সি অ্যানালিসিস পদ্ধতি। তো এইগুলো নিয়ে ডিসকাস করা যেতে পারে, অনেকগুলো মেথড নিয়ে আমি আপনাদেরকে 22টা মেথড নিয়ে আমি আপনাদেরকে বলেছি। তো 22টা মেথড তো এখানে আলোচনা করা হয়নি, যার জন্যে এগুলো হয়তো আপনারা জানতে পারছেন না। তো এগুলো নিয়ে প্রত্যেকটা মেথড নিয়ে আপনারা ভিডিও চাইলে অবশ্যই আমি ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো সামনে, আপনারা একবার কমেন্টে জানাবেন। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে চলুন 24 নম্বর প্রশ্ন। এটি মনস্তাত্ত্বিক তত্ত্বের উপর ভিত্তি করে, যেখানে শিশু স্বাধীনভাবে চিন্তা করার, পর্যবেক্ষণ করার এবং কাজ করার সুযোগ পায়। তো একটু আগে কিন্তু আলোচনা করার সাথে সাথে কিন্তু প্রশ্নগুলো আলোচনা করার সাথে সাথেই কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, যদি ভালো করে মনে থাকে তাহলে উত্তরটা করতে পারবেন। চলুন অপশনগুলো দেখে উত্তরটা জেনে নিই। অপশন হচ্ছে প্রশ্নপত্র পদ্ধতি, মানে কোশ্চিন অ্যান্সার পদ্ধতি,
নাকি প্রকল্প পদ্ধতি মানে প্রজেক্ট মেথড যেটা, নাকি সমাজমিতি পদ্ধতি মানে সোশিওমেট্রিক পদ্ধতি, নাকি ইন্টারভিউ, নাকি মানে সাক্ষাৎকার পদ্ধতি। তো এখানে একটা শিশু স্বাধীনভাবে তার নিজের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে, হ্যাঁ, চাহিদাকে গুরুত্ব দিয়ে নিজের স্বাধীনভাবে চিন্তা করার, পর্যবেক্ষণ করার এবং কাজ করার এখানে সুযোগ পায় একটা শিক্ষার্থী বা একটা শিশু। তো এই পদ্ধতিটাকে বলা হয় প্রজেক্ট পদ্ধতি বা অপশন সি প্রকল্প পদ্ধতি। ঠিক আছে, তো এগুলো আমি একটু আগে বলেছি। এরপরে আমরা একটা লাস্ট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন দেখব। এই 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। প্রশ্ন হচ্ছে ডিডাকটিভ মেথডের অন্যতম বৈশিষ্ট্য। ডিডাকটিভ মেথডের অন্যতম বৈশিষ্ট্য কি? হ্যাঁ, এক্সাম্পল টু অপশন এ এক্সাম্পল টু প্রিন্সিপাল, অপশন বি জেনারেল টু স্পেসিফিক, অপশন সি আননোন টু নোন, নাকি অপশন ডি কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। কোনটা হবে এর সঠিক উত্তর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আশা করি প্রত্যেকে এর সঠিক উত্তর অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারবেন। তো বারবারই বলছি, ভিডিওর ডেসক্রিপশনে যান, সেখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। এখানে এই গ্রুপে আপনারা এই গ্রুপগুলোতে আপনারা যুক্ত থাকুন। ধীরে ধীরে সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর পিডিএফগুলো ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করা হবে। বারবারই বলছি, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে বলবেন কেমন লাগছে ভিডিওগুলো এবং কোন টপিকের উপরে আপনারা ভিডিও চাই, শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং চ্যানেলটাকে তাড়াতাড়ি বড় যেন হয় তা সেটাও আপনারা দেখবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে রাখবেন। ওকে, তো আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।